প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। 52 তৃতীয় অংশ। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 11:50 থেমেছে। অন্ধকার ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে মোবাইলের দিকে তাকিয়ে নুসরাত অপেক্ষা করছে কখন 12টা বাজবে। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সবাই। সুরভি আর ইরহাম এখনও ঝগড়া করছে। ঝগড়ার কারণ শুনে যাওয়া যখন সবাই তাদের পাঠাতে চাচ্ছে, তাহলে ইরহামের এমন মনোভাবের কারণ কি? তাকে ছেড়ে দিলেই তো পারে। বিবাহ নামক বন্ধনে আবদ্ধ রাখার মানে কি? বিরক্ত হলো ভীষণ নুসরাত। সারাদিন ঝগড়া করে খাইশ মেটেনি, এই রাতের বেলাও ঝগড়া করতেছে। মানুষকে কি ঘুমাতে দিবে না? তার ভীষণ ইচ্ছে হলো দুটোকে লাথি দিয়ে বাড়ি থেকে বাহিরে ফেলে দিয়ে আসতে, কিন্তু কিছু ইচ্ছে পূরণ করা যায় না। তাই ইচ্ছেটাকে কোনোভাবে মনের ভেতর দামাচাপা দিয়ে সময় দেখে নিল। আবার 11:59 বাজছে। নুসরাত মেসেজ টাইপ করলো আরশের নাম্বারে। জন্মদিনের শুভেচ্ছা, মাওলানা হাজি সৈয়দ আরশ হেলাল। মেসেজটা সেন্ড করে নুসরাত নিজের রুমে পা চালিয়ে চলে গেল। বিছানায় লাফিয়ে উঠে শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। সুরভির রাগের বশে শরীর কাঁপছে। ইরহামের দিকে তাকিয়ে আছে সে, কিন্তু ইরহাম সে সুরভির দিকে ফিরেও তাকাচ্ছে না। স্ত্রীর ক্ষোভপূর্ণ দৃষ্টি নিজের ওপর বুঝতে পেরে নড়চড়বিহীন সে নির্লিপ্ত। দুপুর থেকে এমন করেই খেয়ে ফেলবে দৃষ্টিতে চেয়ে। ইরহাম ভিডিও গেম খেলছিল, মনোযোগ স্থির রাখতে পারল না। গেম প্যাড কাউচে ফেলে ঘুরে তাকালো সুরভির দিকে। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলো, সমস্যা কি? উত্তর আসলো তেতানো কণ্ঠে, কি সমস্যা হবে? তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে থাকার কারণ তুমি জানো না ইরহাম? ইরহাম স্বাভাবিক ভঙ্গিতেই বলল, না জানি না, তুমিই বলো। সুরভির মস্তিষ্ক যন্ত্রণা চৌচির হলো। চোখ মুখ খিচে জিজ্ঞেস করলো, সত্যি তুমি জানো না? না, আমার সাথে ভান করছো কোনটা? অবাক কণ্ঠস্বর তার। আশ্চর্য, আমি জানবো কিভাবে? কি হয়েছে না বললে? নাটক করবে না ইরহাম। ইরহাম নিজেও গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি দিল, তুমিও হেয়ালি করবে না। যা বলবে তা স্পষ্টভাবে বলবে, না হলে চুপ করে থাকবে। সুরভি নিজের দিকে আঙুল তুলে বলল, আমি হেয়ালি করি? আমি? অবশ্যই তুমি হেয়ালি করছো। এভাবে তাকিয়েছিলে কেন? পরিষ্কার করে বলবে। তা না করে তুমি আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। সুরভি কিছু বলতে চাইলো কথার বিপরীতে, কিন্তু ইরহাম থামিয়ে দিল। কথা বলবে না, কথা বললে কথা বাড়বে এজন্য। নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে বলো? সুরভি কপালে ভাঁজ মিলিয়ে গিয়েছিল এতক্ষণে। ইরহামের নরম কণ্ঠে তা আবার গাঢ় হলো। নাক কুচকে জিজ্ঞেস করলো, সবাই আমাদের সেপারেশনে যেতে বলছে, তাহলে তোমার সমস্যা কি এখানে? আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে বড়দের কথা শুনলে না কেন? আমি সেপারেশনে যেতে চাই না, এজন্য শুনিনি। হাইপার হয়ে সুরভি বলল, কিন্তু আমি সেপারেশনে যেতে চাই। ইরহাম গেম প্যাড হাতে তুলে নিয়ে কাউচে পা ছড়িয়ে বসলো। বলল, তোমার কথা কে মূল্য দিচ্ছে? আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? ইরহাম শব্দ করে শ্বাস ফেলল। এগিয়ে এসে সুরভির কাছে বসতে বসতে বলল, অবশ্যই তোমার কথার মূল্য আছে আমার কাছে সবার আগে, কিন্তু সেই কথাটা যুক্তিযুক্ত হতে হবে। এমন বালছাল কথার কোনো মূল্য নেই। তোমার কাছে সেপারেশন বালছাল মনে হয়? ইরহাম কাঁধ ঝাঁকালো, কেন মনে হবে না? কোনো কারণ আছে? সেপারেশন, ডিভোর্স এসব বালছালি, আমার কাছে তো তাই মনে হয়। এই যে আমরা বিয়ে করে আনন্দে আছি, এটা নষ্ট হয়ে যাবে সামান্য এই সেপারেশনের জন্য। সুরভি খেপলো, রাগে ক্ষোভে ভেতরটা ফেটে গেল। তবুও যথেষ্ট ঠান্ডা স্থির থাকার চেষ্টা করলো। কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে জিজ্ঞেস করলো, আমরা আনন্দে আছি বিয়ে করে? ইরহাম অবিচল অনড় তার কথায়। সুরভির হাত নিজের 2 হাতের মুঠোয় চেপে ধরে বলল, তুমি না থাকলে কি হলো? আমি তো আছি খুশিতে। তাহলে তুমি আমায় ছাড়বে না এই জঞ্জাল থেকে? এই জীবনে তো না। আর তাছাড়া তোমার কাছে যা জঞ্জাল মনে হচ্ছে, তা আমার কাছে ফুলের বাগান মনে হচ্ছে। বিড়বিড় করে আওড়ালো সে, অসহ্য। সুরভির কথার বিপরীতে ইরহাম স্নান হাসল। ইরহামের হাসি নরম কণ্ঠে সুরভির মাথা ব্যথা শুরু হলো। কাল তার দিকে তাকিয়ে থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তা হয়ে উঠল না। চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। নিমিষে চোখ সরিয়ে নিল সুরভি।
ইরহাম তখনও চুপচাপ তাকিয়ে তার দিকে এক দৃষ্টিতে। তার দৃষ্টির গভীরতা হাসপাস করল মেয়েটা। দম বন্ধ এই পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘাড় বাঁকিয়ে পশ্চিম দালানের দিকে তাকালো। উদাস চোখে একমনে তাকিয়েই রইল সে। ধীরে ধীরে পুরো রুমটা অন্ধকারে ডুবে গেল সুরভির অজান্তে। শক্ত বুকে মাথা ঠেকাতেই মোচড়ামুচড়ি করল। ইরহাম চেপে ধরে রাখলো নরম শরীরটা নিজের সাথে। হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দেবে তার চেপে ধরার ধরনটা এমন। সুরভির শক্ত হয়ে থাকা শরীর নরম হয়ে আসে। সন্ধ্যার সূর্যের আলোর মতো মিলিয়ে যায় সে। অতঃপর সে আর নড়াচড়া করল না। নিশ্চুপ পড়ে রইল ইরহামের বুকে। চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার। গালে থেকে গেল তার চিহ্ন। ঝিঝি পোকার ঝিঝি ডাক ভেসে এলো পেছনের জঙ্গল থেকে। রাতের উত্তাল হাওয়া পশ্চিমের খোলা জানালা দিয়ে এসে ছুঁয়ে দিল তাদের। মধ্যরাতে হুতুম পেঁচার এক নাগাড়ে ডাক শোনা গেল, সাথে সুরভির মৃদুমন্দ ফোঁপানোর আওয়াজ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ইরহাম। ইরহামের কণ্ঠ খাদে নামালো, অথচ শক্ত দৃঢ় গলার রুমের চারপাশ বাড়ি খেল। তোমার কাছে ক্ষমা চাচ্ছে কে সুরভি? আমি তোমার কাছে আর কোনো ক্ষমা চাইব না। যে দোষ আমি করিনি তার ভার আমি বয়ে বেড়াবো না আর। সুরভির শরীর কাঁপে সামান্য, কান্নার তোপে চোখ ঝাপসা হয়ে আসে। বুনো ফুলের সুগন্ধি নাকে এসে সুরসুরি দিয়ে উড়ে যায়। ইরহামের ঠোঁট গাল হতে শীতল হয়ে অনেকক্ষণ আগে। সুরভির বিড়বিড়ায় নিজ মনে, ধ্বংস হয়ে যাবে তুমি, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে আমার মতো। আমার অভিশাপ লাগবে তোমার গায়ে। দুনিয়ার নিষ্ঠুরতার অতল গহ্বরে হারিয়ে যাবে তুমি, বিলীন হয়ে যাবে তোমার অস্তিত্ব। সকাল 11টা। সাধারণ এই দিনের তুলনায় আজকের দিনটা বেশি হট্টগোল শোনা যাচ্ছে সৈয়দ বাড়িতে। নুসরাত ব্রাশ করতে করতে এগিয়ে গেল বাড়ির বাহিরে। সামান্য উকিঝুঁকি মেরে দেখল, অতঃপর মুখে পানি ছিটা দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ও বাড়িতে কি হয়েছে তা জানার জন্য। নাসির সাহেব পেছন থেকে হাঁক ছুড়লেন, কোথায় যাচ্ছ ঘুম থেকে উঠে? লাগামহীন ছুটে যাওয়া নুসরাতের পা ব্রেক কষল যেন। আব্বা একটু ও বাড়িতে যাই। কেন? কপাল কুঞ্চিত করে পরপর প্রশ্ন ছুড়লেন ভদ্রলোক। নুসরাত সেলিনের স্যান্ডেল জোড়া হাতে নিয়ে দৌড়ানোর প্রয়াস করলো। বলল, এসে বলবো, এখন যাই। নাসির সাহেব নুসরাতকে যেতে দিলেন না। কথা বলা তালে এগিয়ে এসে চেপে ধরলেন তার হাত। বললেন, আজকে আমার সাথে তুমি অফিসে যাবে। চোখ মন সৈয়দ বাড়ির দিকে স্থির রেখে তাড়া দিয়ে জানতে চাইল, চয়েসের শোরুমে যাবেন নাকি কারখানায়? শোরুমে। নুসরাতের মুখ দেখার মতো হলো। জিজ্ঞেস করলো, ওই ম্যানেজার আবির এখনও চয়েসে রয়েছে? নাসির সাহেব প্রশ্নের উত্তর দিলেন, হ্যাঁ। নুসরাত আর কথা পারল না। বলল, আচ্ছা, এসে যাব। আপনি এবার আমার হাত ছাড়ুন আব্বা। কিন্তু আমরা এখনই যাব। এসে যাই, 5 মিনিট। হাতের আঙুল বাবাকে দেখিয়ে চোখ পিটপিট করলো। নাসির সাহেবের হাত ঢিলে হয়ে আসলো মিষ্টি মুখটার দিকে তাকিয়ে। হাত ঢিলে হতেই দৌড় দিল নুসরাত। তার তাড়াহুড়োয় করে দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে তপ্তফির নিঃশ্বাস ফেললেন নাসির সাহেব। জাহিন আর ইসরাতের ঝগড়া লেগেছে। বিয়ের 10 দিন পর নতুন দম্পতির ঝগড়া লেগেছে। তা সৈয়দ বাড়ির সবার মুখ দেখে মনে হলো বড় আনন্দদায়ক ঘটনা ঘটেছে। রোহিণী বেগম নিজের বিয়ের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে ঝর্ণা বেগমকে বললেন, বাসর রাতে সোহেদকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেওয়ায় আমাদের ও জাহিন ইসরাতের মতো ঝগড়া হয়েছিল। ঝর্ণা বেগম জায়ের দিকে একবার অবশ্য চোখ পাকিয়ে তাকালেন, এমন তারছেড়া কথা বলার জন্য। দোতলা থেকে ঝগড়ার শব্দ ভেসে আসছে এখনও। জাইনের গলা শোনা যাচ্ছে না তেমন। ইসরাতের গলার আওয়াজ শোনা যাচ্ছে। কথা বলছে কম, চেঁচাচ্ছে বেশি। তার গলায় তিরিক্ষি স্বর দরজার ফাঁক দিয়ে বেরিয়ে বাড়ি খাচ্ছে চারদিকে। ত্যক্ত কণ্ঠে সে বলছে, জাইন, আপনি আমার উপর দোষ চাপাচ্ছেন কেন? নিজের জিনিস নিজে সামলে না রাখতে পারেন তাহলে আমার দোষ কোথায়? আমি হাত দিব কি দেখিনি পর্যন্ত আপনার কার্ড, পাসপোর্ট। অতঃপর কথার বিপরীতে জাইন গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমি দোষ চাপাচ্ছি তোমার উপর? এমন এক থাপ্পড় গালে বসাবো চাপার শব্দ নড়ে যাবে। নুসরাত ঝগড়া দেখার জন্য দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল। শান্তশিষ্ট জাইন ভাই আবার ইসরাত দুজনে চেতলো কেন? কারণ খুঁজে পেল না সে। কপালে ভাঁজ, গাঢ় হলো। করিডোর দিয়ে সে তড়িৎ গতিতে পা বাড়ালো।
দরজা থেকে দুহাত দৌড়াতে এসে দাঁড়াতেই কপালের ভাঁজ আরেকটু বেড়ে গেল। মুখ কুঁচকে তাকিয়ে দেখলো ছোট মা আর বৌমার কাণ্ড। লাইন ধরে সবাই ভেরানো দরজার সামনে বসে আছেন। মাহাদি, আহান, ঝর্ণা বেগম আর রোহিণী। দুজনের চোখ স্থির রুমের ভেতর হলেও একজন অন্যজনকে ধাক্কাচ্ছে তরকারি চুলায় বসানো একটু দেখে আসার জন্য। কিন্তু কেউই নতুন দম্পতি ঝগড়া রেখে তরকারি পুড়ে যাচ্ছে কি না তা দেখতে গেলেন না। ঝর্ণা বেগম বললেন, যা তো ছোট, চুলার তরকারি বসানো আছে, গিয়ে দেখে আয়। রোহিণী বেগম বললেন, আপা তুমি যাও, আমি পারবো না। ঝর্ণা বেগম তোষামত করলেন, যা না, তরকারি পুড়ে যাবে। রোহিণী বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন, একদিন পুরা তরকারি খেলে কিছু হবে না, ওদের ঝগড়া দেখতে দাও তো আপা, দেখি জাহিন আব্বা আর ইসরাত আম্মা কী করে। দুজনে সহমত পোষণ করে সামনের দিকে তাকালেন। আকস্মিক সবাইকে ধাক্কিয়ে এসে নুসরাতও ঢুকে পড়ল। বোকাদের মতো হাঁ করে দাঁত বের করে হেসে বলল, আমিও ঝগড়া দেখতে এসেছি ওদের। রোহিণী বেগম জায়গা করে দিলেন। নুসরাত জায়গা থাকতেও মেঝেতে বসলো না, ধপাস করে গিয়ে রোহিণীর কোলে বসলো। তোমার একটা বড় ছেলে থাকলে শিওর তাকে আমি বিয়ে করে নিতাম। রোহিণী বেগম মুখ ঝামটা দিয়ে বললেন, এমন অকর্মণ্য মেয়ে মানুষকে আমি আমার ছেলের বউ বানাতাম না কখনোই। হাসলো নুসরাত ঠোঁট এলিয়ে। হাত সামনে এনে কিছু একটা ছিটিয়ে দেওয়ার ভঙ্গি করে বলল, জাদুটোনা করতাম তোমাকে আর তোমার ছেলেকে। রোহিণী বেগম খুব ধীরে থাপ্পড় বসালেন পিঠে। কিয়ৎকাল বিলম্ব হওয়ার পরপরই দুজন মনোযোগ দিলেন সামনের দিকে। ইসরাত রাগে লাল হয়ে আছে, অদেখা ধোঁয়া উঠছে তার দুদিকে। নুসরাত লাল কাপড় দেখলে সার যেমন হয়ে যায় রাগে, তেমন করে ইসরাতের চেহারাটা ভাবলো। তার ভাবনার মতো ইসরাত তেমন একটা কাণ্ড করে বসলো। হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে জাইনের বুকে ধাক্কা দিল হাত দিয়ে। আকস্মিক ধাক্কায় সে পিছনে সরে গেল। নিজেকে সামলে তেড়ে আসা স্ত্রীর হাত দুখানা চেপে ধরল আত্মরক্ষার জন্য। ইসরাত তাতে আরও বেশি খেপলো। খেপা ষাঁড়ের মতো মাথা দিয়ে ধাক্কা দিল তার বুকে। আশ্চর্য ইসরাত, আপনি আমাকে গরুর মতো গোতাচ্ছেন কেন? ইসরাত চেঁচালো, আমি গরু না, গরু আপনি। হ্যাঁ আমি গরু, আর গরুর স্ত্রী আপনি, বাছুর। নুসরাতের জিভ কাঁপলো কথাটা শুধরে দেওয়ার জন্য, কিন্তু কোনোরকমে গলবিলে আসা কথাটা সামলালো। বিড়বিড় করে আওড়ালো, গরুর স্ত্রী গাভী হয় বেটা, বাছুর না, অশিক্ষিত মূর্খ। ইসরাত নিজের হাত ছাড়াতে না পেরে আবারও বুকে ধাক্কা দিল মাথা দিয়ে। জাহিন ইসরাতের দুহাত ঘুরিয়ে শক্ত করে পিঠের কাছে চেপে ধরে অন্য হাতে মাথাটা চেপে ধরল বুকে। শুভ্র চেহারাটা তখন রাগে রক্তবর্ণ ধারণ করেছে। বারংবার বিড়বিড় করছে সে, আমি মোটেও করু না, আপনি করু, আপনি। জাহিন সহজ কণ্ঠে স্বীকারোক্তি দিল, আচ্ছা আমি করু, এবার রাগ ঠান্ডা করুন। প্রথম দিকে বুক থেকে মাথা ছাড়ানোর জন্য ইসরাত ছটফট করলেও এখন তা থামিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ করলো। চুপচাপ কয়েক সেকেন্ড এমন দাঁড়িয়ে থাকতে থাকতে ফুপিয়ে উঠল। এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। জাহিন পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, হয়েছে, আর কাঁদবেন না। আপনি আমার উপর দোষ চাপাচ্ছেন জাহিন। আমি আপনার পাসপোর্ট স্পর্শ পর্যন্ত করিনি। আচ্ছা, আই এম সরি, সব দোষ আমার। ইসরাত মাথা তুলে তাকালো। রক্তাভ হওয়া চেহারা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। স্বীকার করছেন সব দোষ আপনার? জাহিন উপর-নিচ মাথা নাড়ল। বলল, আমি স্বীকার করছি, সব দোষ আমার। এবার কি স্বীকারোক্তির জন্য লিখিত দলিল দিতে হবে? ইয়েস, আপনি আমাকে লিখিত এগ্রিমেন্ট দিবেন এবং ভবিষ্যতে আপনার যে কোনো কিছু হারিয়ে গেলে আমার উপর কোনোরূপ দোষ চাপাতে পারবেন না, আর চিৎকার তো একদম করতে পারবেন না। জাহিন স্লাগ করল কাঁধ। ইসরাতের কথায় তাল মিলিয়ে ঠিক আছে বলল। কথা বলার মাঝেই তাদের মাঝে দুহাত দূরত্ব তৈরি হয়েছে। জাহিন তাকালো ইসরাতের দিকে, সময় নিয়ে তাকিয়ে থাকলো। সময় গড়ালো। টিকটিক করে ঘড়ির কাঁটা এগিয়ে গিয়ে থামলো 11:38 ঘরে। অনড় অবিচল জাহিনের দৃষ্টি হতে ইসরাত নিজের দৃষ্টি সরিয়ে নিল। শীতল একগুঁয়ে নেত্রের তোপে পড়ে আমতা আমতা করে উঠল সে। জাহিনের দৃষ্টি নিজের থেকে টলাতে জিজ্ঞেস করলো, কিছু চাই আপনার? লোকটা দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে নির্লজ্জের মতো আবদার করে বসলো, শান্তির প্রয়োজন, এদিকে এসে একটু জড়িয়ে ধরুন তো আমায়। ইসরাত হেসে ফেলল শব্দের সহিত। জাহিনের আবদারে দু পা
এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই তাকে লোকটা দুহাতে কোমর চেপে টেনে নিল নিজের সান্নিধ্যে। এতে সামান্য মেঝে থেকে উপরে উঠে গেল ইসরাতের পা। তবুও লক্ষ্মীটি হয়ে দাঁড়িয়ে রইল সে স্বামীর নিকটে, একদম হৃদয়ের কাছে। নুসরাত চোখ দুটো গোলাকার আকৃতি করে হাঁ করে দেখছিল দুজনের কাণ্ড কারখানা। তার দেখার মধ্যে ব্যাঘাত ঘটাতে রুহানি বেগম চোখ চেপে ধরলেন। নুসরাত ভীষণ বিরক্ত হলো। চেপে ধরা হাতের উপর দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইলো, কিন্তু তা সম্ভব হলো না। তারপর সে প্রয়াস চালালো। বিরক্ত স্বরে বলল, আরে দেখতে দিচ্ছ না কেন ছোট আম্মু? অন্যের রোমান্স কেন দেখবে তুমি? নুসরাত নিজের চোখ থেকে হাত সরিয়ে দাঁড়ালো, বলল, তোমরাও তো দেখছো। আমরা দেখলে এক আর তুমি দেখলে আরেক। নুসরাত দাঁতের কপাটি চাপলো, গাল ফুলিয়ে বলল, তোমরা আর আমি কি আলাদা? দেখলে কি সমস্যা? অনেক সমস্যা। নিজে বিয়ে করে রোমান্স করো, অন্যের রুমে আড়ি পেতে রোমান্স দেখবে না একদম। ভীষণ অপমানিত বোধ করলো নুসরাত, ধূপধাপ পা ফেলে চলে গেল। আহান তখনও দরজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। তা খেয়াল করে ঝর্ণা বেগম তার কানে চেপে ধরে টেনে নিয়ে আসলেন দূরে। ভ্রু উঁচিয়ে জানতে চাইলেন, এত মুচকি হাসার কারণ কি? আহান থতমত খেয়ে গেল। হাসি মিলিয়ে গেল সেকেন্ডের ভেতর। মা চাচির কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দেখে গোমরা মুখে নিজের রুমের দিকে অগ্রসর হতেই মায়ের হুঁশিয়ারি বাক্য তার কানে আসলো, আর যেন যাই না আর ইসরাতের রুমের সামনে না দেখি। আহান নাকের পাটাতন ফুলালো, খোঁজ করে ফসকে বলে ফেললো, আমি দেখলে সমস্যা, আর তোমরা মা চাচি হয়ে যে ছেলের দরজার সামনে দাঁড়িয়ে উৎপেতে এসব দেখো তখন লজ্জা লাগে না? রোহিণী বেগম পায়ের জুতা হাতে তুললেন, তবে রে বলে ছুঁড়ে মারলেন আহানের উদ্দেশ্যে। জুতা জোড়া তো লাগলোই না আহানের গায়ে, উল্টো মাহাদির নাক আর ঠোঁটের মধ্যে গিয়ে থপাস করে লাগলো। শক্ত চামড়া মুখে লাগতেই যন্ত্রণা এক নিমিষে মস্তিষ্ক স্পর্শ করলো। না চাইতেও চিৎকার করে উঠল, আম্মু এদিকে আয়, আরেকটু কথা আছে। নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। আরশকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি কথা? আরশের কপাল কুঞ্চিত হলো। শক্ত গলায় বলল, আসতে বলছি না? বিরক্তির সাথে ঠোঁট বাঁকালো নুসরাত। মুখ ছামটা মারতে গিয়েও মারল না, বিড়বিড় করে ভেঙালো, এদিকে আয়, ওনার আদেশ কেন শুনতে হবে আমায়? আসতে বলছি না? তুই আসতে বললেই কেন আমাকে আসতে হবে কুত্তা? সব আমার কানে আসছে নুসরাত। ভেঙচি কেটে আবারও ভেঙালো, সব আমার কানে আসছে নুসরাত। তোর কানে গেলে আমার কি? আমি কি বলেছি আমার কথা শোন? আশ্চর্য। অন্যমনস্কতা ঘিরে রাখা নুসরাতের হাত শক্ত করে টান পড়ল। তড়াক করে তাকাতেই চোখাচোখি হলো আরশের সাথে। তার সামনে দাঁড়িয়ে আছে। সামান্য পিছু সরতে নিলেও পিঠ ঠেকলো দেয়ালে। আরশ ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি বলছিলি? নুসরাত শব্দ করে শ্বাস ফেললো, ভাবলেশীন কণ্ঠে বলল, কিছুই না। শুনলাম তো কিছু বিড়বিড় করছিলি। সেটা একান্ত ব্যক্তিগত আমার বিষয়। আর তোর ব্যক্তিগত বিষয় আছে নাকি? নুসরাত মাথা দোলালো, কোনো এক চিন্তায় ডুবে গিয়ে বেভরে আওড়ালো, ভাবছিলাম আমাদের যদি কখনো দেখা না হতো তাহলে কতই না ভালো হতো। ইস, কী যে ভালো হতো। তারপর আরশের দিকে তাকিয়ে উল্লাসপূর্ণ স্বরে বলে উঠল, আই উইশ আই হ্যাভ নেভার মিট ইউ আরশ ভাই। আরশ হাসলো জিভ দিয়ে গাল ঠেলে, চোখে চোখ রেখে বলল, চাল জুটি। নুসরাত আরশের বলার ধরন দেখে হেসে ফেললো শব্দ করে। আরশের গায়ের পাশ দিয়ে বের হতে নিলে দুহাতে তার বাহু চেপে আবার দেয়ালের সঙ্গে চেপে ধরল লোকটা। নুসরাত জিজ্ঞেস করলো, কি বলবেন বলেছিলেন যেন? আরশ নির্লিপ্ত স্বর নুসরাতের কানের আশপাশে বাড়ি খেলো। তাকে কিছু বলবে বলেছিল? ভ্রু উঁচিয়ে ঠোঁট চেপে বলে উঠল, হ্যাঁ বলছিলাম তো। আরশ ঝুঁকে আসলো নুসরাতের দিকে। নুসরাতের নাকের ডগায় চিমটি কাটলো আদুরে ভঙ্গিমায়। আরশের এমন ভাবভঙ্গি দেখে কপাল কুঁচলানো নুসরাত। ডেনিম শার্টের কলার চেপে ধরে মাথা ঠেকালো কাঁধে। জানতে চাইলো, মজা নিচ্ছেন আপনি? না। নুসরাত মাথা তুলে তাকালো তার দিকে, বলল, জায়গা দিন, যাব। আরশ কপালে ভাঁজ ফেলে জানতে চাইলো, কোথায়? সহজ কণ্ঠে উত্তর দিল সে, শোরুমে কেন যাবি? আমার ইচ্ছে, আপনাকে কেন বলবো? আপনি কে? আরশ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। জিজ্ঞেস করলো, যদি না যেতে দেই? আপনি আমাকে জানেন না,
জানেন যেতে না দিলে আপনার মাথা ফাটিয়ে ফেলবো। দেখি ফাটিয়ে দেখাতো। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেলল। বলল, আরশ ভাই, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নিলে কি হবে? আমি যা ইচ্ছা করতে পারি, আমাকে ভয় পেয়ে থাকবেন। আরশ টিপ্পনি কেটে বলল, আচ্ছা তাই নাকি? নুসরাত মাথা দোলালো উপর নিচ। বলল, হ্যাঁ। তাহলে নিজের হাইট বাড়িয়ে দেখা। নুসরাত ক্ষোভে শক্ত হাতে কিল বসালো আরশের পিঠে। চিৎকার করলো, আবারও হাইট নিয়ে খুঁটা দিচ্ছেন আপনি? আরশ ভাই, তাল গাছের মতো লম্বা হয়ে জীবনে কোন বাল ছিঁড়েছেন আপনি? আরশ নিষেধাজ্ঞা জারি করলো, গালি দিবি না নুসরাত। 100 বার দিব। কি করবেন আপনি? কথা শেষ হওয়ার আগেই আরশ ঠাস করে একটা থাপ্পড় বসালো নুসরাতের গালে। হিসিয়ে বলল, থাপড়ে সোজা বানিয়ে দিব। নুসরাত মেজাজ দেখিয়ে ধূপধাপ করে হেঁটে চলে গেল। কিছু বলল না। আরশের মুখ চিন্তার ভাঁজ পড়ল। কিছু না বলে চলে যাওয়ায় পকেটে হাত দিয়ে ঘুরে হাঁটতে নিলেই পেছনে কিল বসাতে নিল নুসরাত। তার পূর্বে আরশ তার হাত চেপে ধরল, একটানে নিজের সম্মুখে নিয়ে আসলো। তিরেকি কণ্ঠে জিজ্ঞেস করলো, জঙ্গলি বিড়ালের মতো আচরণ করছিস কেন? নুসরাত চেঁচালো, আপনি জঙ্গলি বিল্লি। কেউ এত জোরে মারে? গালে হাত দিল সে। তারপর আবার মুখ ফুলিয়ে বলল, দাঁতের হাড় নড়ে গেছে। আরশ একপাশে ঠোঁট বাঁকালো। ভীষণ আশ্চর্যতা নিয়ে জানতে চাইল, তাতে আবার হাড় আছে নাকি? আপনার না থাকলে আমার আছে। নুসরাতের কথা শেষ হতেই সে গালে থাপ্পড় পড়েনি, ওই গালটা আরেকটা থাপ্পড় বসালো আরশ। নুসরাত অবাক হয়ে তার দিকে তাকাতেই আরশ বলে উঠল, এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তাই দুই গালে দিয়ে ইকুয়াল করে দিলাম। রাগে নাকের পাটা কাঁপল নুসরাতের। আরশের হাত থেকে নিজের হাত দুখানা ছাড়িয়ে এনে ছাড়া মেরে চলে গেল হম্বিতম্বি করে। গোধূলির আলো খেলা করছে পশ্চিম আকাশে। তেসরাভাবে আলো এসে বাড়ি খাচ্ছে পূর্বের থাই গ্লাসের সামনে। পর্দা ভেদ করে তা ভেতরে প্রবেশ করতে পারছে না। মাহাদি আরশের ওয়ালেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। অনেকক্ষণ যাবৎ ওয়ালেট ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর সামনে বসা জাইনকেও দেখল। বলল, দেখুন তো জাইন ভাই, এটা কে, চিনেন নাকি? জাইন ওয়ালেটটা হাতে তুলে নিল। দেখলো কিছুক্ষণ, ঠাউর করতে পারল না এটা কার ছবি। মেয়েটার বয়স 14-15 এমন। মুখের কাঠামো চেনা পরিচিত মনে হলো। পকেট হাতড়ে চশমা বের করে চোখে আটকাতেই হাসির তোড়ে ডলে পড়া এক তরুণীর মুখ ভেসে উঠল। দেখা শেষে ওয়ালেটটা স্বাভাবিক ভঙ্গিতে মাহাদির হাতে ফিরিয়ে দিল। মাহাদি তাকিয়েছিল উত্তরের আশায়। জাইনকে চুপচাপ বসে থাকে দেখে ভ্রু উচালো। জানতে চাইল, বললেন না তো কে এটা? জাইন চোখ তুলে শীতলভাবে তাকালো মাহাদির দিকে। চশমার গ্লাস টিস্যু দিয়ে মুছতে মুছতে ভাবলাসীন গলায় বলল, নুসরাতের ছবি ওর ওয়ালেটে কি করে? জাইন উত্তর দিল না। উঠে দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে ছোট্ট করে উত্তর দিল, যে ছবিটা রেখেছে তাকে জিজ্ঞেস করে নিস। মাহাদি তাকিয়ে রইল জাইনের চাওয়ার দিকে। ওয়াশরুম থেকে আরশ বের হতেই ঘাড়ে উঠে চেপে ধরল তাকে। কঠোর কণ্ঠে জানতে চাইল, নুসরাতের ছবি তোর ওয়ালেটে কি করে? আরশ তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে তাকালো একবার মাহাদির দিকে। বাইরে থেকে মাগরিবের আজান ভেসে আসছে ধীর স্বরে। হয়তো দূর দূরান্তে মসজিদে আজান দিচ্ছে ইমামেরা। আরশ উত্তর দিল না। মাহাদি নিজেও ছাড়ার পাত্র না। চেপে ধরে জানতে চাইল, উত্তর দে। নিষ্প্রভু কণ্ঠে ভেসে এলো আরশের নিকট থেকে উত্তর, তোকে উত্তর দিতে আমি বাধ্য নই। অতঃপর চুপচাপ জায়নামাজ বিছিয়ে নামাজে মনোযোগী হলো। মাহাদি হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। আরশ কথা না বললে কি ছেড়ে দিবে তাকে? অবশ্যই না। আজ সে এর উত্তর আদায় করে ছাড়বে। তোয়ালি নিয়ে চুপচাপ শাওয়ার করার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার শেষে বের হয়ে দেখলো আরশ নামাজ শেষ করে বসে আছে জায়নামাজে। নুসরাতের ছবি তোর ওয়ালেটে কেন? মাহাদি ওয়াশরুম থেকে বের হয়ে আবার একই প্রশ্ন করল। আরশ কিছু বলতে নিবে মাহাদি আগেই হুঁশিয়ারি দিল, জায়নামাজে আছিস, মিথ্যা কথা বলার চেষ্টা করবি না একদম। এবার বল, ওর ছবি তোর ওয়ালেটে কি করে এবং এই ছবি তুই কোথায় পেয়েছিস? ধামি স্বরে উত্তর দিল আরশ, ছবি আহান দিয়েছে। একটা প্রশ্নের উত্তর দিয়েছিস, অন্যটার উত্তর দিবে কে? আরশ হেয়ালি করল, অন্য প্রশ্নটা কি? মাহাদি ধৈর্য হারালো অচিরেই। তবুও জিজ্ঞেস করলো শান্ত কণ্ঠে, ওর ছবি তোর ওয়ালেটে কি করে? পছন্দ করিস ওকে?
মোটেও ওকে আমি পছন্দ করি না, আই হেট হার। মিথ্যে বলছিস? মোটেও না। তাহলে ওর পেছনে পেছনে ঘুরিস কেন? এমনি ভালো লাগে জ্বালাতে। আর কিছু নেই? পছন্দ, ভালোবাসা, ভালো লাগা? সরল কণ্ঠে উত্তর দিল আরস। না। মাহাদি বিস্ময়ে কপালে তীক্ষ্ণ ভাঁজ ফেললো, আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি ঘৃণা করিস? আরস আবারও আগের মতো বলল, মিথ্যা বলছি না, আই হেট হার। মাহাদি তোয়ালে দিয়ে ঘাড়ের পানি মুছলো, আরসের থেকে দূরত্ব বাড়িয়ে নিল, ওয়ালেটটা অবহেলায় ছুঁড়ে ফেললো, কণ্ঠ ভীষণ ভারী করে বলল, ভালোবাসার থেকে ঘৃণা বেশি প্রবল হয় আরস। ভালোবাসায় খাদ থেকে যায়, কিন্তু ঘৃণাতে বিন্দু পরিমাণও খাদ থাকে না। মাহাদির কথায় আরস উত্তর করল না। মাহাদিও উত্তরের আশা করেনি, রুম থেকে চুপচাপ বেরিয়ে যায়। রুমের দরজা লক হওয়ার শব্দেই চৌকিতে জায়নামাজের দিকে তাকালো আরস। ওয়ালেটটা অবহেলায় পড়ে আছে সেখানে। ঘরের আলো ধুলোর মতো মিলিয়ে গিয়েছে ততক্ষণে। ল্যাম্পের নিয়ন আলোয় আরস চুপচাপ তাকিয়ে দেখল ওয়ালেটের ভাজে ভাজে রাখা অনেকগুলো নুসরাতের পাসপোর্ট সাইজ ছবি। সবগুলোতেই হাসি লেপ্টে আছে ঠোঁটে। আরস জানে না সে কেন নুসরাতের ছবি নিয়ে ঘোরে। সে দেখেছে জায়েন ইসরাতের ছবি নিজের মোবাইলের ওয়ালপেপারে, কভারের পেছনে, এমনকি ওয়ালেটে রেখেছে। দেখতে ভালো লেগেছে, তাই নিজেও করেছে এটা। চুপচাপ নিজের ট্রাউজারের পকেট হাতড়ালো ছেলেটা। আর একটা ওয়ালেট বেরিয়ে এলো, সেখানে নুসরাতের এখনকার একটা ছবি রাখা। বুড়ো আঙুল দিয়ে একটু একটু করে মুখে হাত বুলালো, কপালে বেবি হেয়ারগুলো সরিয়ে দিতে চাইলো, কিন্তু সরল না। আরও জানে সরবে না, তবুও বার কয়েক এমন করলো। হাত তুলে দোয়া করার পূর্বে বার কয়েক ছবির দিকে তাকিয়ে আনমনে বিড়বিড় করলো, তুইও জানিস আমরা দুজন দুজনকে কি প্রখর ঘৃণায় না করি, তবুও আমাদের ভেতর এক আকর্ষণ আমরা দুজনের কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের দুজনের ঘৃণার মাত্রা এত প্রখর কেন নুসরাত? তুই কি বলতে পারবি এর কারণ কি? ছবিটা কি আরসকে উত্তর দিতে পারবে? ছবিটা উত্তর দিল না, দিতে পারবেও না। তবুও আরস উত্তরের আশায় বহুক্ষণ প্রতীক্ষা করে বসে রইল।